নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আজ 13ই জুলাই। গুন্ডা দমন আইনের আজকেই ছিল প্রথম দিন। আজ থেকে সারা রাজ্যে গুন্ডা দমন আইন চালু হয়ে গেল, যার খাতায় কলমে নাম আপনারা জানেন, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026, যেটাকে আইন পাশ হওয়ার পরে বলা হচ্ছে গুন্ডা দমন আইন। আজ প্রথম দিন এবং প্রথম দিনেই কার্যত চ্যালেঞ্জের মুখে পড়ল এই গুন্ডা দমন আইন। সমস্যাটা কি তৈরি হয়েছে? সমস্যাটা হয়েছে ভারপ্রাপ্ত বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই গুন্ডা দমন আইনের উপরে যাতে স্থগিতাদেশ দেওয়া হয় তার জন্য একটি জনস্বার্থ মামলা করা হয়েছে। এই মামলাটা কে করেছেন? এই মামলাটা করা হয়েছে সিপিএম পন্থী আইনজীবীদের তরফ থেকে। মামলাটি করেছেন সব্যসাচী চক্রবর্তী, যিনি নিজেও সিপিএম নেতা। অর্থাৎ ধরে নিতে হবে সিপিএম নেতার আপত্তি রয়েছে, অর্থাৎ সিপিএম পার্টির আপত্তি রয়েছে এই গুন্ডা দমন আইনে। কেন আপত্তি? আদালত কি স্থগিতাদেশ দিল? আদালত কিন্তু মামলা গ্রহণ করেছে, স্থগিতাদেশ আসেনি। আসতেও পারে, নাও আসতে পারে। গোটাটাই আদালতের মহামান্য বিচারপতির চিন্তা ভাবনার, তার নির্ণয়ের উপরে। সেই বিষয়ে আমরা যাব না। আমাদের মূল আলোচনার বিষয়বস্তু সিপিএম এর কেন আপত্তি, সমস্যা কোথায় সিপিএম এর, এবং এর পিছে কাদের কাদের অঙ্গুলি হেলন আছে। আসলে সিপিএম পার্টির সমস্যাটা কোথায় জানেন? এই যে লাহেক আলীর মতো গুন্ডা তো ধরা পড়েছে আজকে, যে বারুইপুর কাণ্ডে একটা হিন্দুকে তাকে শেষ করে দিতে যে সরাসরি অভিযুক্ত, তাকেও পুলিশ গ্রেফতার করেছে। প্রভাস মণ্ডল গ্রেফতার হবে, খরচা হবে, জমা হবে, কিন্তু লাহেক আলীরা ছাড়া পেয়ে যাবে। শুভেন্দু অধিকারী যতদিন মুখ্যমন্ত্রী আছেন সেটা হবে না। তিনি লাহেক আলীকে গ্রেফতার করে প্রমাণ করে দিলেন আইন, বিচার ব্যবস্থা এসব এখন আইনের মতো করে চলবে, বিচার ব্যবস্থার মতো করে চলবে। কোনো জাজকেও তৃণমূলের আমলের মতন ভয় দেখানো হবে না, আর পুলিশকেও ফোন করে বলে দেওয়া হবে না এটা করুন সেটা করুন। আইনের মতো চলছে। তাই লাহেক আলীদের সমস্যা হতে পারে। সিপিএম এর নেতা ছিলেন তো বারুইপুরে, তার অসুবিধে হতে পারে। লাহেক আলীর মতো নেতারাই তো, সিপিএম এর এই সমস্ত মালেরাই তো এখন পশ্চিমবঙ্গ জুড়ে অশান্তি ছড়াচ্ছেন। মালদা, মুর্শিদাবাদ, মোতাবাড়ি, সমস্ত জায়গায় যত জায়গায় গন্ডগোল হয়, তৃণমূল সেখানে যতটা থাকে, সিপিএমও কাঁধে কাঁধ মিলিয়ে অশান্তি ছড়াবার মূলে এই রাজ্যে। তাই গুন্ডা দমন আইন যদি চালু হয়ে যায় তাহলে সিপিএম এর বিরাট বিপদ। সিপিএম তৃণমূলের দুপক্ষের সমস্যাটা কোথায়? দুপক্ষেরই সমস্যাটা ওই যে ভোট ব্যাংক। ওরা এখনো ওই 27%, 25 থেকে 27, এই যে পার্সেন্টেজ অফ ভোট ব্যাংক, এই পার্সেন্টেজ অফ ভোট ব্যাংক পাওয়ার জন্য তারা এখনো কামড়াকামড়ি করে মরছে। দুই পার্টি, সিপিএম, তৃণমূল এবং কংগ্রেসও তার সঙ্গে, এরা ভালোভাবে জানে হিন্দুদের ভোট তাঁদের কপালে আর জুটবে না। ওই ভোট ব্যাংকটা শেষ। কিন্তু ওই পাস মার্কস পাওয়ার জন্য এই 25%, আরে আমাদের ছোটবেলাতেও 40-42 নম্বর পেতে হতো পাস মাসের জন্য, এবং কিছু কিছু জায়গায় 30%ও, 30 নম্বরও ছিল। আবার কোথাও কোথাও 20-25 পেলেও ওই যে পাস করিয়ে দেওয়া হতো, অন্য সাবজেক্ট থেকে নাম্বার পেলে পাস করিয়ে দেওয়া হতো। তো এরা মনে করছেন ওই পাস মার্কস, গ্রেস মার্কস নিয়ে পাস করে না, সেরকমই এই 20-25% ভোটই তাদের চাই। হিন্দু ভোট তারা জানেন নৈবচ হয়ে গেছে। সেই কারণে তারা এখন ওই সমাজের ভোট ব্যাংকটা নিতে চাইছেন। এবার এটা তো সত্যি, এটা তো মিথ্যে নয়। গতকাল শ্রমিক ভট্টাচার্য নিজে বলেছেন, আমি মঞ্চে ছিলাম। আপনারা জানেন গতকাল আমাকে রাষ্ট্রবাদী পত্রকারিতা সংঘের তরফ থেকে সংবর্ধিত করা হয়েছে, নির্ভীক সাংবাদিক সম্মান দেওয়া হচ্ছে। সেটা বড় কথা নয়, আমরা কাজ করেছি, যারা যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন। কিন্তু শ্রমিক ভট্টাচার্য মঞ্চ থেকে বলেছেন, তিনিও এই আশঙ্কার কথা বলেছেন যে সংখ্যালঘুরা অপরাধের ক্ষেত্রে সংখ্যাগুরু হয়ে পড়েছেন। এটা তো সত্যি। জেলে সব থেকে বেশি বিচারাধীন বন্দী বা যারা কয়েদি আছেন তারা কারা? ওই একই নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়। পুলিশের বিরুদ্ধে
পুলিশের সব থেকে কেস কোন সম্প্রদায়ের বিরুদ্ধে, অপরাধীদের মধ্যে সংখ্যাগুরু কারা, অপরাধীদের মধ্যে পশ্চিমবঙ্গে অন্তত সবচেয়ে বেশি সংখ্যাগুরু ওই নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মানুষ। কেন? তারা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছেন। ফলে গুন্ডা দমন আইন যদি লাগু হয়ে যায়, সব থেকে বেশি বিপদে পড়বেন কারা? অপরাধের ক্ষেত্রে যারা সংখ্যাগুরু আছেন সেই সংখ্যালঘু সমাজ। অপরাধের ক্ষেত্রে এই গুন্ডা দমন আইন যখন লাগু হয়ে যাবে তখন তারাই সবচেয়ে বড় বিপদে পড়বেন। এবং তারা বিপদে পড়লে কাদের ভোট ব্যাংকের ক্ষতি হবে? তারা কাদের মুখাপেক্ষী? সেই সম্প্রদায়, সেই সমাজ তো জানে আমরা তো বিজেপিকে ভোট দিই না, ফলে আমরা বিপদে পড়বো তারা জানে। এবং সিপিএম দেখো আমি তোমাদের পক্ষে আছি বলে ময়দানে নামতে চাইছে। ঠিক সেই কারণে সব্যসাচী চক্রবর্তীরা এই গুন্ডা দমন আইনকে প্রতিরোধ করতে চাইছেন। ব্যক্তিগতভাবে আমি নিজেও বলেছি এই আইনের একটা ধারার ক্ষেত্রে মৃদু আপত্তি আমাদের আছে, কারণ পুলিশের একটা অংশ চাইলে যে কাউকে এই কেসে ফাঁসিয়ে দীর্ঘদিন বিপদে ফেলে দিতে পারে। বিনা বিচারে 1-1.5 বছর জেল খেটতে হবে, 6 মাস তো খেটেই দিতেই হবে। তারপর তো আবার আবেদন জামিনের হবে, তখন দেবে না দেবে আলাদা বিষয়। 1 বছর বিনা জাস্টিসে, বিনা আপনাকে আইন আদালতের সম্মুখীন করে আটকে রাখা যাবে। এইটা বাদ দিয়ে এই আইন সম্পূর্ণ সমর্থন রয়েছে আমাদের এই আইনকে। আমরা বলেছি এই আইনের দরকার আছে, কারণ এই আইনটা প্রিভেন্টিভ মেজার্সের জন্য, মানে অপরাধ হওয়ার আগেই আটকানোর জন্য এই আইন 29শে জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় ধ্বনি ভোটে পাশ হয়েছে। এই আইনটা যদি কার্যকর হতো, বারুইপুর কাণ্ডের মতন ঘটনাকে, বারুইপুর কাণ্ডের পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে প্রতিক্রিয়া হিসেবে, সেইগুলোকে আটকানোর জন্য এই ধরনের আইনের ভীষণ প্রয়োজন রয়েছে। মালদা মোথাবাড়িতে পরপর যেই ধরনের ঘটনাগুলো ঘটেছে, সেই ধরনের ঘটনাগুলোকে আটকানোর জন্য এই ধরনের আইনের ভীষণ প্রয়োজন রয়েছে। পুলিশ চাইলে এই ধরনের আইনেরকে ব্যবহার করে প্রিভেন্টিভ মেজার্স নিতে পারে। রাজ্যে এটা আইনে পরিণত হয়ে গেছে। আজ থেকে অর্থাৎ 13ই জুলাই থেকে এই আইনটা পশ্চিমবঙ্গে লাগু হয়ে গেল। কিন্তু লাগু হওয়ার দিনেই এই আইনকে একেবারে প্রথম দিনেই আটকাবার চেষ্টা হচ্ছে সিপিএমের তরফ থেকে। তৃণমূলও একই কথা বলছে। তৃণমূল এই বিষয়ে আলাদা করে কোনো মামলা করেছে কিনা আমার জানা নেই, কিন্তু তৃণমূলও এই বিষয়টাকে সমর্থন করছে যে এই আইনটাকে বাংলায় যেন লাগু না করা হয়, তারাও এর জন্য সুর চড়াচ্ছে। তাঁদেরও একই বক্তব্য, সমস্যাটা তো ওই গোড়ায় গলদ। ভাবছে আমাদের ভোট ব্যাংকের একটা বড় অংশের মানুষের ক্ষতি হয়ে যাবে, যারা 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দিতে পারে, যারা নির্দিষ্ট দিনে একটু উগ্র হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, আমি এই কথাকে সমর্থন করি না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। তো তাদের বাঁচাতে হবে, তার জন্যই কংগ্রেস ময়দানে নামবে, সিপিএম ময়দানে নামবে, তৃণমূল ময়দানে নামবে, জনতা উন্নয়ন পার্টি ময়দানে নামবে, মিম ময়দানে নামবে, এরা নামবে আমরা জানি। কিন্তু শুভেন্দু বাবু দমার পাত্র নন, তিনি হারার পাত্র নন, তিনি এই আইনটাকে লাগু করেই রাখবেন। আর আমি যদি ধরেও নিই তর্কের খাতিরে যে পশ্চিমবঙ্গে যদি স্থগিতাদেশ হয়, তাহলে এই আইন কিন্তু একেবারে বেকার হয়ে গেল, রদ হয়ে গেল এমনটা নয়। এই আইনের মধ্যে কিছুটা হয়তো আদালত পরিমার্জনের কথা বলতে পারে, যেই অংশে আদালতের মনে হবে যে এইটা এইভাবে পরিমার্জন করা দরকার, একটু রেকটিফাই করা দরকার, সেটা করতে পারে। কিন্তু আমার যতদূর জ্ঞানগম্যী সাংবাদিকতার, এই আইনের উপরে সাময়িক স্থগিতাদেশ যদিও হয় পরবর্তী দিনে, কিন্তু এই আইন রদ হবে না। আদালত সরকারকে নির্দিষ্ট কিছু আইনের যে ধারা আছে সেখানে রেকটিফিকেশন করতে বলতে পারে, কিন্তু আইনকে কখনোই আদালত ছুঁড়ে ফেলে দেবে না, কারণ আইনসভায় এই আইনটা পাশ হয়েছে এবং এই আইনের উদ্দেশ্য অসৎ নয়। আদালত সবসময় মোটিভ দেখে, মোটিভ, এবং এই আইনের মোটিভটা খারাপ নয়, আইনের মোটিভটা খুবই ভালো। ফলে যারা এখনই লাফাচ্ছেন মামলা হয়ে গেল, আইন ফিনিশ, গুন্ডা দমন ফিনিশ, গুন্ডা দমন কি ভোগে, যারা ভাবছেন তারা 2-3 দিন আনন্দ করে নিন, আপনারা দীর্ঘমেয়াদী আনন্দ করতে পারবেন না। লিখে রেখে দিন এই কথা আমার, আপনারা দীর্ঘমেয়াদী আনন্দ করতে পারবেন না। আপনি হাইকোর্টে চলে যান, আপনি সুপ্রিম কোর্টে চলে যান, এই আইনটা পশ্চিমবঙ্গে লাগু হবেই। মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী।
এবং বিজেপি আপনারা এনআরসি করতে দেননি, আমি এনআরসি করতে দেননি কাদের কথা বলছি, আমরা সেই বিরোধী শক্তির ইন্ডি জোটের কথা বলছি, যারা ইন্ডি জোট সবসময় শাসক দলের পিন্ডি চটকাতে থাকে, কিন্তু চটকিও লাভ হয় না, তাদের নিজেরই পিন্ডি চটকে গেছে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি। এনআরসি আপনারা করতে দেননি, ঘুরপথে কত পথে এনআরসি হয়েছে জানেন তো? মজা লাগছে তো? এত এত পথে এনআরসি হয়েছে যে এনআরসির থেকেও ভালো ব্যবস্থা এখন রয়েছে। আপনি এই যে পাসপোর্ট আইনে পরিবর্তন এসেছে, আপনি পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি যে চেঞ্জ হচ্ছে সেটাকে বদলানোর যাতে না হয় তার জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা হচ্ছে। এতগুলো ঘুরপথে এনআরসি হচ্ছে, সরকার এটা স্বীকার করবে না, আমরা জনগণ আমরা বলছি। এত ঘুরপথে এনআরসির যে উদ্দেশ্য ছিল সেটাকে সাধন করার জন্য ঘুরপথে এতগুলি আইন আনা হয়েছে যে সমস্ত আইন যদি মিলিয়ে দিই তাহলে সেই ব্যবস্থা, সেই উদ্দেশ্য আরো শক্তিশালী হয়েছে। ফল কি হবে? ফল এক্ষেত্রে সরকার যেটা চাইছে সেটাই হয়েছে। সরকারের কাছে সেই পাওয়ার আছে। আপনি একটা আইন করতে দেবেন না, সরকার ঘুরপথে 4টে আইন আনবে, কোথায় যাবেন? ফলে পাঙ্গা নিয়ে লাভ নেই। এবং সরকারের উদ্দেশ্য একেবারে ভালো, সরকার তো বলছে কোনো রকম যাতে অশান্তি না হয় তার জন্য প্রিভেন্টিভ মেজার্স নেওয়া হবে। এবং কিছু কিছু বিষয়ে আপত্তি রয়েছে অনেকের। কি আপত্তি রয়েছে? বলা হচ্ছে যে এই আইনে দৃষ্টান্তমূলক যে জরিমানার কথা বলা হয়েছে, বিলের খসড়ায় যেটা বলা হয়েছে যে কমিশন চাইলে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণের চেয়ে দ্বিগুণ দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ বা জরিমানা চাপাতে পারে। আপনি গন্ডগোল করলেন, আপনার জন্য অশান্তি হলো, আপনার জন্য কিছু জিনিস ভাঙচুর হয়ে গেল, সমস্যা তৈরি হলো, তাহলে আপনার থেকে ধরুন 10 টাকার ক্ষতি হয়েছে, 20 টাকার ক্ষতিপূরণ নেওয়া হবে দৃষ্টান্তমূলক। এই জরিমানা কমিশন চাপাতে পারে। তো এই জায়গায় পুলিশ এবং তদন্তকারী সংস্থাকে যে বিপুল ক্ষমতা দেওয়া হয়েছে তাতে অনেকে ভয় পাচ্ছেন, আশঙ্কা থাকতে পারে, আলোচনা হতে পারে। কিন্তু ভয় পাচ্ছেন যারা, তাদের একটা অংশের কিন্তু সমস্যা আছে। অবশ্যই আমরা মনে করি এই আইনের ভুল প্রয়োগ হতে পারে, মিসইউজ হতে পারে। পুলিশ চাইলে কাউকে বিভিন্ন কেসে ফাঁসাতে পারে। যেমন পশ্চিমবঙ্গে যে পরিমাণ কফ সিরাপ কেস, গাঁজা কেস দেওয়া হয়েছে, আর্মস কেস দেওয়া হয়েছে, সেটা কিন্তু সঠিক নয়। বেশ কিছু ক্ষেত্রে দেখেছি যে একটা সাধারণ এলাকার একটা উস্তি ছোঁড়া, সে হয়তো ছোটোখাটো দুষ্টুমি করে, কিন্তু এতবার তাকে কেস দেওয়া হয়েছে, ছেলেটা কিন্তু একটা আসামিতে পরিণত হয়ে গেছে। বিভিন্ন ক্ষেত্রে এটা হয়েছে। অনেকে আছেন যারা পরবর্তী ক্ষেত্রে অপরাধ জগৎ থেকে সরে আসতে চাইছেন, কিন্তু তাদের পরপর পুলিশের তরফ থেকে ডিস্টার্ব করা হয়েছে। সে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে তার অনেকটা সময় লেগে গেছে, এতটা সময় লাগার কথা ছিল না। এই সমস্ত বিষয় আশয়গুলো কিন্তু হয়। যে কোনো ব্যবস্থার মধ্যে সমস্যা থাকে। আমাদের পুলিশি ব্যবস্থার মধ্যেও সমস্যা আছে, আইনি ব্যবস্থা বিচার প্রক্রিয়ার মধ্যেও লুপহোল আছে। আদালতে কি দুর্নীতি নেই নাকি? আদালতে দুর্নীতি হয় না? আদালতে একটা ডেট এগিয়ে পিছিয়ে দেওয়ার জন্য পকেটে জমা দিতে হয় না? এগুলো তো হয়। বিচারপতিরা কি জানেন না? সবটাই জানেন। এই সিস্টেমগুলোও তো পাল্টানোর দরকার আছে। আপনি একজনকে অন্তিম সৎকার করতে যাবেন, সেখানে ঘুষ নেয় না ডোমরা? সমস্ত জায়গায় ঘুষখোরি প্রথা আমাদের ভারতবর্ষে আছে। এগুলোকে বন্ধ করতে হবে। বন্ধ না করলে বিপদ। কিন্তু একদিনেও বন্ধ হবে না, ধীরে ধীরে হবে। সরকার চাইলে হবে। সরকার যদি সেই ধরনের আইন আনে, এই যত দুর্নীতি চলছে ঘুষখোরির বিরুদ্ধে, তাহলে হবে। কিন্তু একদিনেই তো আমরা এটা আশা করতে পারি না শুভেন্দুবাবু গিলিগিলি ছু করবে না এবং সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যার পাহাড় রেখে চলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যার নিজের হাতে দল নেই, আলিপুর আদালত বলে দিয়েছে মাননীয় মমতা দেবী দলটা আপনার নয়। ঋতব্রতপন্থী যারা আছেন তাদেরকেই স্বীকৃতি দেওয়া হয়েছে কার্যত। এবং আমার একটা প্রশ্ন রয়েছে এক্ষেত্রে, তৃণমূলে তো এরকম ছিল না। তৃণমূল কোনো ট্রাস্ট তো নয়। ট্রাস্টের ক্ষেত্রে হয় যে আজীবন কেউ সভাপতি থেকে যেতে পারেন, ট্রাস্টি মেম্বার থেকে যেতে পারেন। তৃণমূলের যে সংবিধান রয়েছে সেখানেও এই ধরনের কথার কোনো উল্লেখ নেই যে আজীবন কেউ সভাপতি থাকবেন, আজীবন কেউ চেয়ারপারসন থাকবেন। সেখানেও কিন্তু নির্বাচনের কথা লেখা আছে। এবং 22শে জুন কর্মসমিতি ডেকেই এই বৈঠক করা হয়েছিল। এবং আলিপুর আদালতের রায়, ঋতব্রতর দলই আসল, অরূপ রায় চেয়ারপারসন। এর বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূলের কেউ নন। মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্য তৃণমূলে এখনো রাখা হয়েছে।
মার্গদর্শক মণ্ডলী করে, উপদেষ্টা করে। অভিষেক আউট, অভিষেক সাংসদ হতে পারেন দলের, কিন্তু অভিষেকের সঙ্গে তৃণমূল কংগ্রেসের আর কোনো বিষয় আশয় নেই। এবং আমি মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পদ আছে ওটা খারিজ হয়ে যাওয়া উচিত, কারণ তাকে দল থেকে সাসপেন্ড করে, দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে দল থেকে সরিয়ে দিলে কিন্তু তার সাংসদ পদ থাকার কথা নয়। এটা যখন লোকসভায় উত্থাপিত হবে, লোকসভায় এটা বিষয়টা যখন তোলা হবে, তখন দেখবেন হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ পদটাও ইন দ্য ভোগ অফ হয়ে যাবে। অভিষেক কণ্ঠস্বর দিতে চাইছেন না। এই যে কণ্ঠস্বর দিতে চাইছেন না, আমার সালমা আগার কথা মনে পড়ে যায়, আমার গওহার খানের কথা মনে পড়ে যায়। বিশেষ করে গওহার খানের কথা তো মনেই পড়ে। গওহার খান কে ছিলেন? গওহার খান ব্রিটিশ আমলে একজন বিখ্যাত গায়িকা ছিলেন। গওহার খান বাইজি বলা যেতে পারে, কিন্তু গায়িকা, মূলত গায়িকা। তো গওহার খান যখন প্রথম ওই রেকর্ডিং মেশিন আসে, ভয়েস রেকর্ডিং মেশিন, তখন তো ভয়েস রেকর্ড করে, এখনো তো ভয়েস রেকর্ড করা হয়, তখনও ভয়েস রেকর্ড করে ওটা ক্যাসেট করে ডিস্ট্রিবিউট, মানে ডিস্ক বানিয়ে ডিস্ট্রিবিউট করা হবে গ্রামোফোনে। তো যখন গওহার খান তার ভয়েস দিতে যাচ্ছেন, তিনি ভয় পেয়ে গেছেন। মানে একজনের কণ্ঠ, একজনের শব্দ একটা মেশিনে রেকর্ড করা নেওয়া হচ্ছে। গওহার খান ভেবেছেন এরপর আমার গলা থাকবে তো, মানে গলায় সুর থাকবে তো, সব সুর ওখানে গিয়ে ওই মেশিনে নিমজ্জিত হয়ে যাবে না তো, আমি আর কথা বলতে পারবো তো। তো তার আশঙ্কা হয়েছিল। তো অভিষেকেরও কি মনে হচ্ছে যে তার গলার সুর নিয়ে নিলে তার গলার সুর বন্ধ হয়ে যাবে? পরোক্ষে কিন্তু গলার সুর বন্ধ হয়ে যেতে পারে। অভিষেকের আপত্তি, এই মামলাতে ব্যবহার করা হচ্ছে গলার কণ্ঠস্বর, এই গলার কণ্ঠস্বরটা যেন অন্য মামলায় না ব্যবহার করা হয়। মানে পরপর সব মামলায় তো তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে দোষী প্রমাণিত হয়ে যাবেন, তার মনে ভয় রয়েছে। কালীঘাটের কাকুর সঙ্গে মনে আছে, কালীঘাটের কাকুকে যাতে তার কণ্ঠস্বর না নেওয়া যায়, সেই সময় তৎকালীন প্রশাসন, তৃণমূল কংগ্রেসের প্রশাসন কিভাবে অ্যাক্টিভ হয়ে গেছিল। তারপর অনেক লড়াই, ইতিহাস, সংগ্রাম করে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নমুনা নেওয়া হয়ে গেল, ম্যাচ করে গেল। মনে আছে তো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ওই ভয়টা পাচ্ছেন, কাকুর কণ্ঠস্বর যদি ম্যাচ করে যায়, ভাইপোর কণ্ঠস্বরও তো ম্যাচ করবে। এই আশঙ্কাতেই অভিষেক নানান রকমের ফন্দি আঁটছেন, কিছুতেই যাচ্ছেন না। কিন্তু আদালত বলে দিয়েছে ওনাকে যেতেই হবে। উনি ডিলে ট্যাকটিক্স করছেন, ডিলে ট্যাকটিক্স করে খুব বেশি দিন, তার খুব বেশি দূর তিনি দৌড়তে পারবেন না, লাভ হবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেসে যাবেন। এবং আমি বারংবার বলেছি, তৃণমূল কংগ্রেসের যে ফান্ড রয়েছে, এই তৃণমূলের কংগ্রেসের ফান্ড কিন্তু সন্দেহজনক। আমি সরাসরি আশঙ্কা প্রকাশ করছি বিদেশি টাকা এতে এসেছে। এবং কেম্যান আইল্যান্ডের বিষয়টা তো আপনারা জেনেইছেন। কেম্যান আইল্যান্ড থেকে 16 কোটি টাকা, 1.7 মিলিয়ন ইউএস ডলার, 1.7 মিলিয়ন, এত ভারী পরিমাণ টাকা বিদেশ থেকে অফশোর কোম্পানির মাধ্যমে পাঠানো হয়েছে। কি উদ্দেশ্যে পাঠানো হয়েছে? এই অঞ্চলটাকে কি অশান্ত করতে হবে? নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে হবে? ভারতবর্ষটাকে অশান্ত করতে হবে? আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এর আগের বক্তব্য শুনেছেন তো। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে বলেছেন দাউদ ইব্রাহিমকে তিনি অপরাধী মনে করেন না। তিনি যখন কেলগ কলেজে গেছিলেন, যেটাকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ বলে প্রচার করা হচ্ছিল, পরবর্তীকালে জানা গেল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ডাকেনি, প্রাইভেট সংস্থা কেলগ কলেজে একটা রুম ভাড়া নিয়ে গোটা বিষয়টাকে ম্যানেজ করার চেষ্টা করেছিল। সেখানে মমতা ভাষণ দেবেন, কেলগ কলেজে, প্রাইভেট কলেজ, সেখানে এমন করে দেখানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ড ভাষণ। নিজেকে স্বামী বিবেকানন্দ মনে করেন। স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতার মতন ডুপ্লিসিটি করতে গেছিলেন, যে স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতা দিয়েছে, আমি অক্সফোর্ড বক্তৃতা দিয়েছি। স্বামী বিবেকানন্দর ভাষণ তো জগৎ বিখ্যাত, সর্বজন স্বীকৃত। তিনি নিজেকে স্বামীজি মনে করতে গেছিলেন। স্বামীজিও বিয়ে করেননি, ওনার বিয়ে নিয়ে তো যাই হোক আমি ব্যক্তিগত বিষয়ে বলতে চাই না। তো এই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে বিদেশি টাকা ঢুকতে পারে, এই সন্দেহ আমাদের রয়েছে। ভোট চলছে পশ্চিমবঙ্গে এবার 2026-এর নির্বাচনের ঠিক আগে ভাগে পাকিস্তানের মন্ত্রী খ্বাজা আসিফ হঠাৎ করে আলটপকা মন্তব্য করলেন, কলকাতা উড়িয়ে দেবেন, অমুক করবেন, তমুক করবেন। কিন্তু এই কি উদ্দেশ্যে করা হয়েছিল? কোথায় পাকিস্তান, কোথায় পশ্চিমবঙ্গ, কি সম্পর্ক আছে? কোনো পাকিস্তানিদের কোনো সম্পর্ক নেই আমাদের সাথে। কিন্তু তাও তারা একটা আলটপকা মন্তব্য করেছেন। তারা চাইতেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যান, এবারও ক্ষমতায় তারা চলে আসুক। এবারও উদ্দেশ্যটা কি ছিল তাদের? পাকিস্তানের মতলবটা কি? এবং পাকিস্তানের মতলবের সঙ্গে কি কোনো রকম যোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের? আমরা তো দেখেছি অতীতে একজন নেতা বলছেন এই এলাকাটা মিনি পাকিস্তান। তাহলে নিশ্চয়ই কোনো না কোনো লিঙ্ক রয়েছে তৃণমূল কংগ্রেসের পাকিস্তানের সাথে। তারা পাকিস্তানের সাথে মাখো ব্যাপার।
পাকিস্তানের বিরোধিতা কখনো শোনা যায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। বাংলাদেশের স্লোগান আউড়ে জয় বাংলা জয় বাংলা এখনো করে যাচ্ছেন মমতা উপাসনারা। তো ফলে গোটা বিষয়টা সন্দেহজনক। একদিন সেই সন্দেহ, আমাদের যেটা সন্দেহ সেটা সামনে আসবে, আমরা সংবাদ মাধ্যমে দেখতে পারবো, আমরা আইন আদালতের সামনেও ওই বিষয়টা প্রমাণ আকারে দেখতে পারবো। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আপনি কি সেই দিনের অপেক্ষায় আছেন? যদি থাকেন কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আপনাদের এই প্রিয় চ্যানেল, যার নাম পলিটিক্যাল ডেইলি। আমাদের হিন্দি চ্যানেলের নাম রয়েছে পলিটিক্যাল ডেইলি হিন্দি, সেখানেও আমরা নিয়মিত ভিডিও আনার চেষ্টা করছি। এবং আপনারা যারা হিন্দিতে ভিডিও দেখতে চান, পলিটিক্যাল ডেইলি হিন্দি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের অপর বাংলা চ্যানেলের নাম পলিটিক্যাল ডোজ, যেখানে বিখ্যাত বহু মানুষের ইন্টারভিউ আমরা সেখানে পেশ করে থাকি এবং আমিও সেখানে নানান ধরনের বিষয়ের উপরে মন্তব্য করে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে কিন্তু আগামীকাল আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন।